নেপাল বাংলাদেশ ম্যাচ নিয়ে সন্তুষ্ট দুই দলের কোচই বলছেন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যদিও ভিন্ন কথা বলছে বাংলাদেশি সমর্থকরা। তাদের হৃদয় জয় করতে পারেনি লাল সবুজরা। হামজার অভাব হাড়ে হাড়ে ভুগিয়েছে জামাল তপুদের, তবে তা মানতে নারাজ কোচ হাভিয়ার কাবরেরা। নেপালের কাঠমান্ডু থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে আপনি সবচেয়ে বেশি কাকে মিস করেছেন? এই প্রশ্নটা আমরা সমর্থকদের উদ্দেশ্যে করেছিলাম। এক কথায় উত্তর এসেছে হামজা চৌধুরী। বেশি আজকে আমরা হামজাকে মিস করছি। যদি আজকে হামজা থাকতো তাইলে নিশ্চয়ই আমরা গোল পেতাম। নেপালের বিপক্ষে ম্যাচ শেষে কোচ হাভিয়ার কাবরেরাকে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছিল, আপনি কি হামজা চৌধুরীকে মিস করেছেন? কোচ এক কথায় বলেছেন না, তিনি তার দলের পারফরমেন্স নিয়ে মোটামুটি সন্তুষ্ট। আমরা দর্শকদের কাছ থেকে জানতে চেয়েছিলাম বাংলাদেশ এবং নেপালের ম্যাচ দেখে বাংলাদেশকে আপনারা কত মার্ক দিবেন। সেখানে কেউ 5 দিয়েছেন, কেউ 7 দিয়েছেন, তো কেউ 7.5 দিয়েছেন। আজকের খেলার পারফরমেন্স অনুযায়ী 5 দেওয়া ভালো, কারণ আমাদেরকে ভালো উপহার দিতে পারেনি। গোলটা আমরা কাঙ্ক্ষিত আশা যেটা নিয়ে আসছিলাম এটা পাইনি। আমাদের অ্যাটলিস্ট ওরা আরেকটু ভালো খেলতে পারতো। আমার মনে হয় না ওরা ওদের ফুল এফোর্টটা দিয়েছে। 10-এর 7 দেওয়া যায়। ইয়েস, আমরা মাঠে এনজয় করেছি, অনেক এনজয় করেছি। আমরা বাপ ছেলে মিলে অনেক এনজয়, আমাদের এনজয়ের শেষ নাই আজকে। বাট বাংলাদেশ যদি আজকে জিততো আরো খুশি হতাম। বাট নেক্সট এর জন্য শুভকামনা। আগামী ম্যাচেও আমরা আসবো, বাংলাদেশকে সাপোর্ট করার জন্য নেপালে আসছি, আগামী ম্যাচেও থাকবো আমরা। 10-এ কত দিবেন? 10-এ 7 দেবো। এই ম্যাচ নিয়ে আমরা নেপালের কোচকে প্রশ্ন করেছিলাম যে আপনি সন্তুষ্ট কিনা। তিনি এক কথায় বলেছেন তিনি সন্তুষ্ট এবং তিনি তার দলকে 10-এর মধ্যে দিচ্ছেন 8, বাংলাদেশকে দিচ্ছেন 7.5। I'm satisfied. I can feel that the players aren't so satisfied. They feel they should have won, and I think possibly a goal, 1-0 would have been a fair result for us. But this is the way football works. As I said in the press conference, finishing is the hardest thing to do, and it's an area that we need to improve. But for the performance, I'm satisfied. For us going forward for AFC qualifiers, it's a big step in the right direction for how I would like the team to play. Do you miss Hamza Choudhury? Personally, no. Honestly, I speak about our team 90% of the time and Bangladesh 10% of the time. So, of course, it would be nice, I think, for the Nepali fans to have someone like him visit the country. They really are attracted to that kind of star power. But for me, it's, I think, a solid 7.5. 7.5 out of 10. And your team? I would give us... Out of 10? I would give us 8. 8? Yes. হাসান সজীব, 71, 10 রাঙ্গাশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। মেয়েদের পথে হাঁটা হলো না অনূর্ধ্ব-23 পুরুষ জাতীয় দলের। ভিয়েতনামের পর ইয়েমেনের কাছেও হেরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এক ম্যাচ হাতে রেখে ছিটকে গেছে বাংলাদেশ। যুবারা হেরেছে 1-0 গোলে। শনিবার ইয়েমেনের বিপক্ষে শুরু থেকে চোখে চোখ রেখেই লড়েছে বাংলাদেশ। খেলোয়াড়দের শরীরী ভাষায় সেই তেজও ছিল, কিন্তু 87তম মিনিটে মুজিবুর জনির লাল কার্ডেই ঘুরে যায় ম্যাচের মোড়। 10 জনের বাংলাদেশকে মুহুর্মুহু অ্যাটাকে কাঁপিয়ে দেয় ইয়েমেন। শ্রাবণ ব্যাক টু ব্যাক 2টা সেভও করেন, কিন্তু ম্যাচের শেষ মিনিটে ইয়েমেন ফরওয়ার্ড ইসাম আল আওয়ামির শট তাকিয়ে তাকিয়ে জালে জড়াতে দেখা ছাড়া আর কিছু করার ছিল না বাংলাদেশ রক্ষণের। নিয়মরক্ষার ম্যাচে 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। লড়াই করেও ম্যাচ হারার কোনো পয়েন্ট থাকলে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই ইয়েমেনের বিপক্ষে কিছু পয়েন্ট জুটত বাংলাদেশের, কিন্তু সেই নিয়ম যেহেতু নাই, তাই এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে আর যাওয়া হচ্ছে না যুবাদের। এই গল্প কিন্তু নতুন না, প্রতিবারই আসল জায়গায় মাঠের ফুটবল হচ্ছে ব্যর্থ। সফলতার রাস্তাটা তবে কি আছে, কি কোনো প্রেসক্রিপশন? ফয়সাল হাবিবের রিপোর্ট। হেয়ার উই গো এগেইন। বহুল প্রচলিত এই মিমটা দেখে থাকবেন। বাংলাদেশ ফুটবলের সমর্থকেরাই হয়তো সবচেয়ে বেশি অনুভব করেন কথাটার মর্ম। হোক জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, ঠিক বিরতির আগে অথবা ম্যাচ শেষ হওয়ার আগে গোল খেয়ে ম্যাচে পিছিয়ে পড়া অথবা ম্যাচ হারার অভ্যাস বানিয়ে ফেলেছে ফুটবলাররা। শুধু তাই নয়, মাঠের ফুটবলে আরও বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি তোলার জায়গা আছে। হাকডাক হচ্ছে অনেক, ফল কি আসছে? এই স্কোয়াড দারুণ ভারসাম্যপূর্ণ, সব পজিশনেই খেলোয়াড় আছে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রথম 2 ম্যাচ হেরে দল যেহেতু বাদ পড়েছে, তাহলে বলাই যায় সেই পজিশন ওরিয়েন্টেড প্লেয়ার কিংবা তাদের ব্যাকআপ কোথাও কারো স্কিল কোনোভাবেই কাজে আসেনি। স্কোয়াডে ছিল জাত নম্বর 9, সেটা টিম ম্যানেজমেন্টেরই ভাষ্য। তাহলে 2 ম্যাচেও স্কোর শিটে গোল নাই কেন?
এশিয়ান কাপ কোয়ালিফায়ার ফিক্সচার হয়েছে বেশ কিছুদিন আগে। স্কোয়াড নিয়ে দেশে আবাসিক ক্যাম্পের পর বাহরাইনে হয়েছে 12 দিনের অনুশীলন। 2টা ক্লোজ ডোর ম্যাচ হয়েছে সে দেশে। সেখানে হারার পরও বারবার বলা হয়েছে এই স্কোয়াডকে দিয়েই হবে। এতেই দর্শকেরা বড় আশা নিয়ে টিভির সামনে বসেছে। কিন্তু মূল পরীক্ষায় যখন যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের কাছে হারছে সব সুযোগ সুবিধা পাওয়া বাংলাদেশিরা, তখন সেই হারে শুধু ক্ষোভ না, মিশে থাকে লজ্জা। এবার আসুন প্রবাসী ফুটবলার সিলেকশন এবং তাদের পারফরমেন্সে। অনূর্ধ্ব 23 দলের স্কোয়াডে রাখা হয়েছে 4 প্রবাসী ফুটবলারকে। শুধুমাত্র জায়ান আহমেদই খেলেছেন 2 ম্যাচের পুরোটা সময়, আর কাউকে কোচ পুরোটা সময় মাঠে রাখতেই পারেননি। মজার ব্যাপার হলো জায়ান দলের সাথে ক্যাম্প করেছেন, বাকিরা স্কোয়াডে পেয়েছেন ডিরেক্ট এন্ট্রি। প্রশ্ন তাই দুটো, কিউবা শালিকদের কি দেখে স্কোয়াডে জায়গা দেওয়া হলো? যদি লম্বা ম্যাচ টাইম না দেয়া যায় ওদের, তবে কেন ফেডারেশনের পকেটের টাকা খরচ করে উড়িয়ে আনা হলো? এসব উত্তর না পেলে প্রবাসী ফুটবলার নাম দেখেই সমর্থকেরা কিন্তু আর বোকা হবে না। কোচই ফুটবল দলের সর্বেসর্বা, সফলতা ব্যর্থতার দায় তাই কোচদেরও নিতে হবে। অনূর্ধ্ব 23 দলকে হাভিয়ার কাবরেরাও 2 দিন সময় দিয়েছেন। স্প্যানিশ কোচের প্রত্যক্ষ পরামর্শে তারই সহকারী হাসান আল মামুন এই দলের সাথে যুক্ত ছিলেন। ফল কি দিতে পারলেন? আন্তর্জাতিক ব্যস্ততার কারণে জাতীয় দলের কোচ না হয় পরিবর্তন করা যাচ্ছে না। অনূর্ধ্ব 23-এ ভালো মানের একজন আনা যেত না? বিশেষ করে নারী দলের হেড কোচ পিটার বাটলারের উদাহরণ তো চোখের সামনে। একটা করে টুর্নামেন্ট আসে, শুরু হয় ক্যাম্প, গোটা 2 প্রস্তুতি ম্যাচ, এরপর ফ্লাইট, দিন শেষে হেরে বাড়ি ফেরা। এই চক্রই চলছে দেশের ফুটবলে বছরের পর বছর। প্রবাসী ফুটবলার গল্পে নতুন রং চড়িয়েছে ঠিক, কিন্তু পাল্টায়নি মূল গল্পটা। পরের মিশনে যাওয়ার আগে বাফুফের হাতে কি নতুন কোনো প্রেসক্রিপশন আছে? ফয়সাল হাবিব, 71। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রীতি ম্যাচের আয়োজন করে ঢাকা মহানগরের স্থানীয় নেতাকর্মীরা। ম্যাচটি উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাঠে ছিলেন সাবেক গোলকিপার আমিনুল হক। ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নামের 2টি দলে ভাগ হয়ে ম্যাচ খেলা হয়। মহানগর উত্তর দলের ক্যাপ্টেন ছিলেন আমিনুল হক। খেলোয়াড়ি জীবনে গোলকিপার হিসাবে খেললেও এদিন মাঠ সামলিয়েছেন সাবেক এই তারকা। দলকে জেতাতে অ্যাসিস্টও করেছেন। ম্যাচ মাঠে গড়ানোর আগে সালাউদ্দিন আহমেদকে জার্সি উপহার দেন 2 দলের খেলোয়াড়রা। যুব সমাজকে ফুটবলে উদ্বুদ্ধ করতেই এই ম্যাচ আয়োজন করা হয়।